নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনারা ডক্টর ইউনূসকে কিভাবে দেখেন? অনেক মানুষ তাকে সম্মান করেন অর্থনীতিবিদ হিসাবে, আবার ভিন্ন মত আছে। দেখুন, আমি ডক্টর ইউনূসকে একসময় খুব সম্মান করতাম। আমার একটা ওনার সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয়েছিল, তাও অনেকদিন আগে। তখন সবে মাত্র তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার একটা জায়গায় তিনি এসেছিলেন কোনো একটি স্বেচ্ছাসেবী সংস্থার আমন্ত্রণে। অত্যন্ত অমায়িক ব্যবহার, অনেক প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আমার ভালোই লেগেছিল এবং অন্যান্য মানুষের মতো আমারও হাই রিগার্ডস ছিল প্রফেসর ইউনূস সম্পর্কে। কিন্তু বাংলাদেশে জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানের পর প্রফেসর ইউনূস অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা হলেন। তখনও আমি অনেক আশা করেছিলাম যে প্রফেসর ইউনূস হাল ধরেছেন, এবার বাংলাদেশ সত্যি উন্নতির সড়কে হাঁটবে। অর্থাৎ শেখ হাসিনা যেখান থেকে ছেড়ে গিয়েছিলেন সেখান থেকে ইউনূস বাংলাদেশকে ধরবেন এবং প্রগতির সড়কে নিয়ে যাবেন। আজ আমার এই আশা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। অর্থনীতি তো আমি জানি না, আমি অর্থনীতির ছাত্র নই, আমি রসায়নের ছাত্র, পরে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছি। কিন্তু ইউনূসের যে থিওরি সেটা হচ্ছে 0 + 0 + 0 ইজ নট ইকুয়াল টু 0, এটা 100 or 1000 ইত্যাদি। তার কাছে এই থিওরির মূল তাৎপর্য হচ্ছে পভার্টি এলিভিয়েশন, কার্বন এমিশন বন্ধ করা এবং সোশ্যাল এন্টারপ্রেনারশিপ সমাজ এবং দেশের হাল বদলাতে পারে। একটাও তিনি করেছেন বাংলাদেশের জন্য। তাই আমি এখন তাকে ইন্টারন্যাশনাল র্যাকেটিয়ার হিসাবেই সম্বোধন করি। কেউ আমার এই মূল্যায়নের সঙ্গে সহমত হতেও পারেন, নাও হতে পারেন। প্রথম কথা, ডক্টর ইউনূস যখন নোবেল শান্তি পুরস্কার পেলেন তার ঠিক পরেই নরওয়ের সরকার জানিয়েছিল নরওয়ের সরকারি অর্থ তিনি তছরূপ করেছেন। তার গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিফোন, এরকম বহু স্বেচ্ছাসেবী সংস্থা আছে। এগুলো খাতায় কলমে অলাভজনক, কিন্তু এই গ্রামীণ ব্যাংক বা মাইক্রো ফিন্যান্সের ব্যবসা ফেঁদে ইউনূস কোটি কোটি ডলার বিদেশে পাচার করেছেন। সেই টাকা বিভিন্ন জায়গায় দিয়েছেন, ক্লিন্টন ফাউন্ডেশনকে দিয়েছেন। 16 সালে হিলারি ক্লিন্টন যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আমেরিকার রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে, ইউনূস তাকে আর্থিক সহায়তা করেছিলেন। তিনি শান্তির নোবেল পুরস্কারটা পেলেন কিভাবে? এটা একটা বিরাট বড় প্রশ্ন। উনি বিশ্বে শান্তি স্থাপনের জন্য কোন মহৎ কাজটি করেছিলেন? দেখুন, হেনরি কিসিঙ্গারকেও না নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। জীবদ্দশায় কিসিঙ্গার যুদ্ধ অপরাধের জন্য পৃথিবীর বহু দেশে যাওয়ার ছাড়পত্র পেতেন না। এমনকি হিটলারকেও শান্তি পুরস্কারের জন্য একবার মনোনীত করা হয়েছিল। তাহলে নোবেল শান্তি পুরস্কার যে ইউনূস পেয়েছেন, শান্তি স্থাপনে তার কি ভূমিকা ছিল আমরা কিন্তু কেউ জানি না। তাহলে কিভাবে তিনি পুরস্কারটা পেলেন, এই বিষয় নিয়ে বিস্তর প্রশ্ন আছে, আমারও প্রশ্ন আছে। এই যে 7 মাস হয়ে গেল বাংলাদেশে তিনি ক্ষমতায়, সবসময় স্টেট অফ ডিনায়াল। তিনি সবকিছু ভালো করছেন, বাংলাদেশ প্রগতির সড়কে যাচ্ছে, বিদেশি রাষ্ট্রপ্রধানরা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, সবাই তালি দিচ্ছেন, বলছেন প্রফেসর ইউনূস আপনি যেভাবে চালাচ্ছেন তার তুলনা হয় না, তোমার তুলনা আমি করি না কখনো বহু ব্যবহার করা কোনো উপমায়। কিন্তু বাস্তব কি? বাংলাদেশের মানুষ জানেন, রাস্তায় বেরোলে তারা পৈতৃক প্রাণটা হাতে নিয়ে ঘরে ফিরতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়। আমাদের সরকার, আমাদের রাষ্ট্র নারী বান্ধব না, রাস্তা ঘাটে এমনকি ঘরেও। তাহলে আমরা কি করব? আমরা কি কোথায় যাব? এ দেশ কি আর আমাদের জন্য না? এ দেশে কি আমাদের বসবাসের উপযোগী হবে না? শুধু ধর্ষকদেরই না, সাধারণ নাগরিকের নিরাপত্তা দিতেও কিন্তু বর্তমান সরকার ব্যর্থ। সব ছিঁড়ে গেছে। আমরা যারা আছি আমাদের দেখেন এগুলা কিন্তু কিছু নাই। আমরা কিন্তু লাঠি আমাদের হাতেও নাই, কিচ্ছু না, আমি কিন্তু খালি হাতে আছি।
তো এই অবস্থার প্রেক্ষিতে পরে ওনাদেরকে আমি নিবৃত করার চেষ্টা করি, কিন্তু তারপরে আমাদের প্রায় 7-8 জন আজকে আহত হয়েছে এবং বেশ গুরুতর। চৈতালি, বাংলাদেশ এখন ধর্ষণের দেশ হয়ে গেছে। জঙ্গি জেহাদিরা প্রকাশ্যে আস্ফালন করছে, তৌহিদি জনতার নানা রকম ফতোয়া জারি করছে, এমনকি মাতৃশক্তি কিভাবে ওড়না পড়বে সেটাও তারা ঠিক করে দিচ্ছে। মেয়েদের ফুটবল খেলা বন্ধ হয়ে গেছে, অভিনেত্রীরা প্রকাশ্য অনুষ্ঠানে যেতে ভয় পাচ্ছেন, আর ইউনূস বলছেন দারুণ আইন শৃঙ্খলা, কিচ্ছু হয়নি। আর যা হচ্ছে সেটা হচ্ছে পরম্পরা, হাসিনা জমানার লিগ্যাসি। এত বড় মিথ্যুক কিভাবে নোবেল শান্তি পুরস্কার পান বলুন তো? ও কি চোখে ঠুলি পড়ে আছে? সুদিন দত্ত উটপাখি কবিতা একটা কথা বলেছিলেন জানেন, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? ইউনূসের অন্ধ হতে পারেন, দেখেও না দেখতে পারেন, যমুনায় বসে চর্বচস্য লেজ্জ পেয় করতে পারেন, কিন্তু তিনি অন্ধ হয়ে থাকলে বাংলাদেশের আসন্ন প্রলয় কি রোখা সম্ভব হবে? বাংলাদেশ তো জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে, এবং ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ মদতে। আমি বেশি উদাহরণ আপনাদের দেব না। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির জুম্মার নামাজের পর ঢাকার রাস্তায় যে বড় মিছিলটা করলো, ইউনূস প্রশাসন সেই মিছিলটা করতে দিল কেন? ইউনূসের অন্তর্বর্তী সরকারের এমন 2 জন আছে যারা নিষিদ্ধ হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য। ইউনূসের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গানি ক্যারিয়ার ব্যুরোক্র্যাট, 2000 সালে বাংলাদেশে হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা। ইউনূসের অন্যতম সহকারী মাহফুজ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. হিজবুত তাহরিরের জঙ্গি ছিল, তারা বহাল তবিয়তে এই মোহাম্মদ ইউনূসের সরকারে আছে। এর পরেও এই সরকারকে জঙ্গিদের সরকার যদি না বলি কিভাবে অভিহিত করব? আর ইউনূস হচ্ছে জঙ্গি দলের নেতা। অনেক উপদেষ্টা পদত্যাগ করছেন, সর্বশেষ হচ্ছে ওর প্রধান সহকারী আমিনুল ইসলাম। শিক্ষা টিক্ষা সম্পর্কে ইউনূসকে পরামর্শ দিতেন। দেখুন, বাংলাদেশে স্কুলের ছেলেমেয়েরা 12 ক্লাস পর্যন্ত বছরের শুরুতে বিনা মূল্যে পাঠ্যপুস্তক পেত, 40 কোটি বই দেওয়া হতো। এখনো বোধহয় পুরোপুরি বই দেওয়া সম্ভব হয়নি। এই তথ্যটাও আপনারা নিশ্চয়ই জানেন, পৃথিবীর 800টা প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা বিশ্ববিদ্যালয় নেই যেটা বাংলাদেশের। তাহলে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে মধ্য মেধা নিম্ন মেধার ছেলেমেয়েরা বেরোচ্ছে, অধিকাংশই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, অত্যন্ত র্যাডিক্যালাইজড, মস্তিষ্ক ভর্তি ঘৃণা। এরাই কিন্তু ইউনূস সরকারের সমর্থনকারী, এরাই তৌহিদি জনতা, এরাই মব। এদেরকেই সমর্থন করছেন ইউনূস, যাতে তিনি ক্ষমতায় থাকতে পারেন এবং নির্বাচনটা না করতে হয়। নির্বাচন যাতে করতে না হয় তার জন্য ইউনূস নানা রকম অজুহাত দিচ্ছেন। সেনাকর্তা বলেই দিয়েছেন রোডম্যাপ দিন, নইলে ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। এখনো পর্যন্ত কিন্তু কোনো রোডম্যাপ দেননি। পবিত্র রমজান মাস চলছে, আমরাও দেখছি ভারতের সঙ্গে ইউনূসের সম্পর্ক ভালো হবে না, কারণ ইউনূস পাকিস্তানে কোলে উঠে দুলছে যে পাকিস্তান টেরোরিজম, এক্সট্রিমিজম এবং অর্গানাইজড ক্রাইমের এপিসেন্টার। পাকিস্তান ফেল স্টেট, পাকিস্তান জঙ্গি রাষ্ট্র। তাদের সঙ্গে ইউনূসের মাখামাখি এটাই প্রমাণ করে যে বাংলাদেশের মাটিকে ইউনূস জঙ্গিদের ব্যবহার করবার সুযোগ করে দেবে। তো এই রকম একটা লোকের সঙ্গে ভারতবর্ষ কিভাবে সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করবে? তাছাড়া ইউনূস সম্পূর্ণ বেআইনিভাবে সরকারে আছেন, তার সরকার অসাংবিধানিক, অনির্বাচিত, জনাদেশ নেই, এবং তিনি
যেভাবে জঙ্গি জেহাদিদের মদত দিচ্ছেন ক্ষমতায় টিকে থাকার জন্য, এই জঙ্গি জেহাদিরাই কিন্তু ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে। তুলসী গাওয়ার্ড, আমেরিকার ইন্টেলিজেন্সের প্রধান, গোয়েন্দা প্রধান, ভারত সফরে আসছেন। র্যাডিক্যাল ইসলামের বিরোধী। এবং ট্রাম্প কি বলেছেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি একযোগে কাজ করবেন যাতে র্যাডিক্যাল ইসলামকে সমূলে উৎপাটিত করা যায়। আফগানিস্তান পাকিস্তানের পর বাংলাদেশ এখন র্যাডিক্যাল ইসলামের তীর্থভূমি। যেভাবে নিষিদ্ধ জঙ্গিরা প্রকাশ্যে আস্ফালন করছে, যেভাবে খিলাফত প্রতিষ্ঠার দাবিতে তারা রাস্তায় নেমেছে এবং ইউনূসের প্রশাসন কার্যত চোখ বন্ধ করে মিছিল সংগঠিত করার সুযোগ করে দিচ্ছে, এর থেকে এটাই বোঝা যায় যে ইউনূস সরকারের আসল এজেন্ডাটা কি। এর একটা অপশক্তি, এর একটা কালো শক্তির প্রতিভূ, কোনো সন্দেহ নেই। ইউনূস এই শক্তিকে মদত দিচ্ছেন যাতে তার এজেন্ডা বাস্তবায়িত করা যায়। ইউনূসের একটাই এজেন্ডা, বাংলাদেশকে পাকিস্তানের কলোনিতে পরিণত করা, মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দেওয়া এবং আলটিমেটলি বাংলাদেশে যাতে শরিয়া প্রবর্তন হয় তার জন্য চেষ্টা করা। মুখে ও গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, নারীদের অধিকারের কথা বলবে, আসল লক্ষ্য হচ্ছে অন্য। ইউনূস হচ্ছে সেই অপশক্তি, সেই কালো শক্তির একজন প্রতিনিধি যে বাংলাদেশের চেতনাকে মুছে দিতে চায়, কিন্তু ওর কপালে শনি নাচছে। যে জঙ্গিদের ইউনূস তৈরি করছে, মদত দিচ্ছে, সেই জঙ্গিরাই ওকে গিলে খাবে এবং বাংলাদেশে গৃহযুদ্ধ হবে। গৃহযুদ্ধ আসন্ন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সঙ্গে ইউনূসের মদতদাতা এই কালো অপশক্তির লড়াই হবে। এই যে মাহফুজ আলম নামে এই জঙ্গিটা মাঝে মধ্যেই ফেসবুকে নানা রকম পোস্ট দেয় এবং খুবই প্ররোচনামূলক। একবার তো ভারতের কিছু অংশকে নিয়ে নতুন বাংলাদেশের মানচিত্র তৈরি করেছিল। সে তো গৃহযুদ্ধের হুমকি দিয়ে রেখেছে, রক্তাক্ত গৃহযুদ্ধ। রক্তাক্ত গৃহযুদ্ধ শুরু হলো বলে সেখানে বাংলাদেশের আর্মির একটা ইন্টারভেনশন থাকবে এবং ইউনূসকে আর্মি কিন্তু বেশি দিন টলারেট করবে না। তারপর তুলসী গাবাজ আসছেন। আমরা আমাদের পড়োশী দেশে ইউনূসের মদতে এরকম জঙ্গিবাদ মাথা চালা দেবে, চোখ কান বুঝে তো আমরা সহ্য করব না। আমরা জানি কিভাবে জঙ্গিবাদকে নির্মূল করতে হয়। তাই ইউনূসকে বাক্স প্যাটারা গোছাতে হবে। অনেকেই বলছেন, দাদা আপনি এই আশাবাদ কিভাবে রাখছেন, কিছুই তো হচ্ছে না। বুঝতে পারছেন না কিছু হচ্ছে কিনা? ইউনূসের গলার স্বর কি আগের মতো আছে? ও তো বুঝতে পারছে যে হিজ ডেজ আর গেটিং নাম্বার। তাই যতদিনও থাকবে, এক একটা দিন টাকা মানে বাংলাদেশকে এক একটা বছরও পিছিয়ে দেবে। ভয়ানক অপশক্তি, কালো শক্তির প্রতীক ইউনূস। খুব খুব নজরে রাখতে হচ্ছে আমাদের।